17ই জুলাই দেশ সংখ্যায়, যেটার টাইটেল হচ্ছে তমিশ্র, সেখানে 3টে ছোটো গল্প বেরিয়েছে এবারে। প্রতিবারই প্রায় 2টো বা 3টে ছোটো গল্পই বেরোয়। তার 2 নম্বর ছোটো গল্পটা আমি পড়লাম। অশোক লিখেছেন বেবি সাউ। গল্পটা আমার কাছে প্রয়োজনীয় গল্প বলে মনে হলো, সেই জন্যই রিভিউতে ঢোকার আগে সেই পুরনো কথা। আমার নাম সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এলেন, ভিডিওটি দেখছেন, আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে ওয়েলকাম ব্যাক। চলুন ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। একটুও স্পয়লার না দিয়ে গল্পটাকে যদি একটু করে বলার চেষ্টা করি, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডার এরকম একটা কোনো জায়গার সেটিং। আদিবাসী গ্রাম, দরিদ্র আদিবাসীদের গ্রাম। সেখানে একটি দরিদ্র পরিবার, সেখানে অশোক আছে। সেই পরিবারের যে পুরুষটি, তার স্ত্রী আছে মানি, এবং তাদের বাচ্চা আছে, ছেলে আছে মহিনের খুব শরীর খারাপ, এবং সেই শরীর খারাপ, তারপরে তাকে ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়া যায় না, এবং ওষুধ আনার জন্য তার কাছে টাকা নেই। স্ত্রীর কাছে খারাপ কথা শুনে, একটু গালমন্দ শুনে, অশোক বাড়ি থেকে বেরিয়ে পড়ে বিশু ডাক্তারের কাছে, যে ওই গ্রামের একমাত্র ডাক্তার, যার ভিজিট আবার 50 টাকা। তার কাছ থেকে ওষুধ আনার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এবং এই যে বাড়ি থেকে সেই বিশু ডাক্তারের বাড়ি যাচ্ছে, যেতে যেতে কি হচ্ছে সেটা নিয়েই গল্প। বিভিন্ন রিফ্লেকশনস আসছে, পুরনো কথা মনে পড়ছে, বেশ কিছু স্থানীয় কিছু মাইথোলজির কথা তার মনে পড়ছে, ক্লাস সিস্টেমের কথা তার মনে পড়ছে, সে রিয়ালাইজ করছে, সেই নিয়েই হচ্ছে গল্প। এই গল্পে ছোট ছোট বেশ কিছু চরিত্র আছে, বেশ সূক্ষ্ম করে তুলির আঁচড়ে চরিত্রগুলোকে তোলা হয়েছে। যেরকম বললাম যে মানি আছে, অশোক আছে যে গল্পের প্রোটাগনিস্ট, তার ছেলে মহিন আছে। মহিনকে আমরা গল্পে দেখতে পাই না কোথাও, কিন্তু সে যে অসুস্থ সেটা আমরা বুঝতে পারি, শুনতে পারি। এখানে এই গ্রামে একজন বৃদ্ধা নারী আছে, যার কাছে সবাই গ্রামের লোকেরা মনে করে তার কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে। তার বাড়িতে তার বাচ্চা কাচ্চা বা অন্য কাউকে নিয়ে গেলে তার আয়ু অনেকটা বৃদ্ধি পায়। তো এরকম আছে। হেমন্ত মাস্টার আছেন, অশোকের বাবা কাঙাল সোরেন আছেন, যার খুব ভাতের ইচ্ছা ছিল আর কি, ভাতের গন্ধ তার খুব ভালো লাগতো। এখানটাতে একটা বলা যেতে পারে যে মহাশ্বেতা দেবীর অরণ্যের দিনরাত্রিতে ওখানে বারবারই পড়ছিলাম যে ভাত মুন্ডাদের কাছে একটা স্বপ্ন হয়ে থাকে। মহাশ্বেতা দেবীর এই লাইনটা, এক্স্যাক্ট লাইনটা আমার মনে আছে। হতে পারে যে যাদের কথা, যে আদিবাসী মানুষদের নিয়েই গল্প, সেটা তারা মুন্ডা হতে পারেন, সেটা লেখিকা আমাদের জানাননি। এছাড়া এখানে স্থানীয় দেবতা মা দেবীর কথা জানা যায়। চড়িয়াস জঙ্গল, সুবর্ণরেখা নদী ইত্যাদি ইত্যাদি, মানে নদী জঙ্গল, এরা অবশ্যই এই সমস্ত গল্পের একটা চরিত্র ডেফিনেটলি। তো এরকম নানা রকম চরিত্র দেখা যায়। যেমন বলছিলাম যে গল্পের মধ্যে বেশ কিছু লোককথা উঠে আসে আর কি। যেমন ওই গ্রামের ঠিক বাইরে বেরোনোর সময় 3 রাস্তার মোড় আছে, এবং তারা স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে 3 রাস্তার মোড় মানে মৃত্যু যখন আসবে একসঙ্গে 3 জনকে নিয়ে যাবে। এরকম কোনো প্রবাদের কথা বা লোককথা আমি শুনিনি এর আগে, এটা আমি নতুন জানলাম। এখানে বলে রাখা ভালো যে আমিও আদিবাসী জীবনের সঙ্গে আমার সামান্য যোগাযোগ আছে, খুব বেশি নয়। আমার কাজের সূত্রে সেখানে মাঝে মাঝে যেতে হয়, তাদের সঙ্গে কাজ করতে হয়, কিন্তু এটা আমি কখনো শুনিনি, তা আমার বেশ ভালো লাগলো। এটা আছে। এছাড়া যখন অশোক যখন ডাক্তারের কাছে যায়, বিশু ডাক্তারের কাছে যায়, তখন তার মনে পড়ে যে পুরনো কোনো এক সময় ওদের গ্রাম্য প্রবাদে যেটা আছে যে কোনো এক সময় রণপা পড়া একদল মানুষ, সৈন্যদল আর কি, তারা আক্রমণ করেছিল তাদের গ্রাম, এবং তাদের গ্রাম পুরো সবাইকে মেরে ফেলেছিল, বেশিরভাগ মানুষকে মেরে ফেলেছিল। মুন্ডু কাটা পুরুষ, এতই নৃশংস ছিল সেই যে সৈন্যদল নারীদের স্তন পর্যন্ত কেটে দিয়েছিল। তো এই সব ন্যারেটিভ তার মাথার মধ্যে চলতে থাকে। এই গল্পের মধ্যে বেশ কিছু থিম এক্সপ্লেন করা হয়েছে। আমি এদিকে তাকাচ্ছি, আমার নোটস করা আছে। আমার যে গল্প বা উপন্যাস ভালো লাগে সেগুলো আমি নোটস করে রাখি। তো যেটা বললাম যে ভাত মুন্ডাদের জীবনে একটা স্বপ্ন হয়ে থাকে। মুন্ডা কিনা এখানে যাই না, তবে ডেফিনেটলি ভাতের যে একটা প্রয়োজনীয়তা, ভাতের গন্ধ, যে ভাত আমরা শহুরে মানুষেরা খুব সহজেই পাই। আমরা জানি যে সব জায়গায় সেই ভাত কিন্তু অত সহজে অ্যাভেলেবেল নয়, এবং আদিবাসীদের মধ্যে এখনও সেইভাবে নয়। সেটা আছে। জাতপাতের কথা কিন্তু এখনও রয়েছে, এই গল্পের মধ্যেও রয়েছে। মানুষ যতই দরিদ্র হোক, গরিব হোক, জাতপাতের যে একটা অদ্ভুত একটা আঁকড়ে ধরে থাকা আমাদের জীবনকে, সেটা থেকে কিন্তু কেউই মুক্ত নয়। সে একদম মানে কাস্ট সিস্টেমে একদম উপরে থাকা বা নিচে থাকা, সবাই কিন্তু জাতের কথা বা অনেকেই জাতের কথা এখনও ভাবতে থাকে, সেটা উঠে এসছে।
একটু একটু হলেও অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম যেটাকে বলি, সেটাও একটু একটু জায়গায় উঠে এসছে। তো সব মিলিয়ে বেশ অন্যরকম আমার বলে মনে হয়েছে আর কি। বেবি সাহেবের গল্প এর আগেও আরও দুটো পড়েছি। একটা হচ্ছে এবড়ো খেবড়ো রং, আর একটা হচ্ছে পাতা কুড়ানির গল্প। দুটো গল্পই আমি পড়েছি, দুটো গল্পই চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন রিভিউ গিয়ে। তার লেখা ভালো লাগছে রিসেন্ট টাইমসে, তার কারণ হচ্ছে যে তিনি সেই সমস্ত মানুষদের নিয়ে লেখেন যে মানুষরা সবসময় পপুলার ন্যারেটিভে থাকে না। সবসময় কেন, আমি বলবো বেশিরভাগ সময়ই পপুলার ন্যারেটিভে, আরবান ন্যারেটিভ, শহুরে সভ্যতার মধ্যে যাদের কোনো জায়গা নেই, যার ফলে বেশিরভাগ গল্প, উপন্যাস ইত্যাদিতেই তারা বাদ পড়ে যায়। ঠিক তাদের কথাই তুলে আনছেন বলে বিশেষভাবে ভালো লাগছে। এরকম মানুষ থাকা দরকার যে আন্ডার রিপ্রেজেন্টেড যে কমিউনিটি, তাদেরকে রিপ্রেজেন্ট করছেন, তাদেরকে নিয়ে লিখছেন, ফিল করে লিখছেন, দেখে লিখছেন, ভালো লাগছে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য তার ছোটো গল্প, এই প্রত্যেকটাই ছোটো গল্প। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তার 3টে গল্প এখনও পড়েছি, 3টে গল্প থেকেই উপন্যাস হতে পারত বলে মনে হয়েছে যে ওই ছোটোবেলায় আমরা পড়তাম যে পর্যাপ্ত সূর্যালোক, অক্সিজেন, বেলজার, হেনাদানা এই সমস্ত পেলে চারাগাছ যেরকম বড়ো হয়ে ওঠে, সেইগুলো হয়তো পাইনি বলে এই ছোটো গল্পগুলো উপন্যাস হয়ে উঠতে পারেনি, ছোটো গল্পই রয়ে গেছে। তো আশা করব যদি আমার এই ভিডিও এবিপি প্রাইভেট লিমিটেড থেকে কেউ দেখেন, আনন্দবাজার দেশ ইত্যাদি জায়গা থেকে, ধারাবাহিক যে দেশটা বেরোয়, পাক্ষিক দেশ যেটা বেরোয়, সেখানে বা সানন্দাতে তাকে যদি একটা ধারাবাহিক উপন্যাস লিখতে দেওয়া হয়, তাহলে মনে হয় যে তার যে পুরো স্পেকট্রাম, তার যে দেখার জিনিসটা, তার যে অভিজ্ঞতা, সেটা পুরো হয়তো মেলে ধরতে পারবেন। তাহলে হয়তো একটা অন্য জগৎকে আমরা অনেকটা কাছের থেকে অনুভব করতে পারবো, অনেকটা বিস্তৃতভাবে, অনেক ডিপলি আমরা হয়তো ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করতে পারবো। তো দেখা যাক কী হয়। এই ছিল অশোক গল্পের রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। চ্যানেলের কন্টেন্ট বুঝতেই পারছেন যে আমরা একটু ডিফারেন্ট কন্টেন্ট, ঠিক বাধা ধরা, একদম গতে বাঁধা প্রেমের গল্প, ভূত পিশাচ, নমস্কার, তার বাইরে লিটারারি ফিকশন, ক্লাসিক ফিকশন, এমন লেখা যার একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ আছে, কালচারাল অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ আছে, যেগুলো আমাদের নিজেদেরকে আর একটু বেশি চিনতে সাহায্য করে, আমাদের সমাজকে আর একটু বেশি চিনতে সাহায্য করে। এই ধরনের ভিডিও আমরা, এই ধরনের উপন্যাস হোক, ছোটো গল্প হোক, সেই ধরনের আমরা ভিডিও আনার চেষ্টা করছি। এই চেষ্টাই থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর সবাই ভালো ভালো বই পড়ুন। দেখা হবে পরের ভিডিওতে।